দেখুন, সৌরভ গাঙ্গুলি খুব বড় শিল্পপতি, কাগজে শিল্পপতি। এবার মমতা ব্যানার্জি তাকে বাইরে কোথাও বিদেশে নিয়ে গিয়ে শিল্প চুক্তি করেছেন। তারপরে আমরা দেখতেই পাচ্ছি যে শালবনীতে কত বড় মাপের আন্তর্জাতিক শিল্প হয়েছে, কত বাঙালি ছেলে মেয়ে চাকরি পাচ্ছে। দেখবেন, আপনারা দেখেন না ওসব, আপনারা অন্ধ সব মিডিয়া, আপনারা বায়ার্স মিডিয়া, আমরা দেখি এগুলো সব কাগজে। সৌরভবাবু যত ভালো খেলোয়াড় ফিল্ডে, তত ভালো খেলোয়াড় পলিটিক্সেও। সব দলের যারা যখন ক্ষমতায় থাকে সবারকে উনি খেলেন। হ্যাঁ, মানুষ এখনও সৌরভবাবুকে দাদা বলে জানে, দাদাগিরি করেন উনি। সেই দাদাগিরিটা উনি মানুষের ভালো না করে কেন মন্দের কারণে করেন আমি জানি না। সৌরভবাবু তার আইকনের সুযোগ নিয়ে শাসক দলের থেকেও বহু বেনিফিট তখন নিয়েছে, বামপন্থের সময় এখনও নিচ্ছে। একটাই শর্তে, তুমি সারা বছর লোককে মারো, খুন করো, খুন খারাপি, জঙ্গল রাজত্ব তৈরি করো, ভোটের সময় ভোট লুট করে আমাকে জেতাবে, যাতে আমি কলকাতার মসনদে আমি ফিরাত থাকতে পারি, বাস। একটা খবর সামনে এসেছিল দাদা, যেখানে সৌরভ গাঙ্গুলিকে 1 টাকা দামে 350 একর জমি রাজ্য সরকারের তরফ থেকে লিজে দেওয়া হয়েছিল। 6 মাস পেরিয়ে গেছে, কোনো রকমভাবে চন্দ্রকোনায় ওই জমির যে জায়গা, সেই জায়গাতে কোনো রকমভাবে কোনো শিল্প গড়ে ওঠেনি, কিন্তু হাইকোর্টে গিয়ে কোথাও গিয়ে ধাক্কা পেতে হয়েছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, সৌরভ গাঙ্গুলি খুব বড় শিল্পপতি, কাগজে শিল্পপতি। বামেদের সময়ও তিনি চাঁদমণি শিলিগুড়িতে জমি পেয়েছিলেন, স্টেডিয়াম বানাবেন, ইন্টারন্যাশনাল সেমিনার স্টেডিয়াম, স্কুল করবেন, কত কি বলেছিল। পরে বাম চলে যাওয়ার পরে অশোকবাবুর খুব ঘনিষ্ঠ ছিল, নিজেও খুব বলতেন। অশোকবাবু আমার আত্মীয়। অশোকবাবু গদগদ চিত্তে পুরো নগরায়ণ মন্ত্রক দেখতেন। পরবর্তীকালে বাম চলে যাওয়ার পরে জমিটাও হাইকোর্ট নিয়ে নেয়। শিল্প নীতিতে জমি তো বেশি দিন রাখা যায় না। এবার মমতা ব্যানার্জি তাকে বাইরে কোথাও বিদেশে নিয়ে গিয়ে শিল্প চুক্তি করেছেন। তারপরে আমরা দেখতেই পাচ্ছি যে শালবনীতে কত বড় মাপের আন্তর্জাতিক শিল্প হয়েছে, কত বাঙালি ছেলে মেয়ে চাকরি পাচ্ছে। দেখবেন, আপনারা দেখেন না ওসব, আপনারা অন্ধ সব মিডিয়া, আপনারা বায়ার্স মিডিয়া, আমরা দেখি এগুলো সব কাগজে। তো এবার তাই হয়েছে, হাইকোর্টে 1 টাকার বিনিময়ে জমি, 1 টাকার জমি অনেক নতুন দেয়নি, অনেক জায়গায় দিয়েছে। সল্টলেকে জমি দিয়েছিল বুদ্ধবাবু, তুলে নেওয়া হয়েছে। এই বেসিক্যালি সৌরভবাবু যত ভালো খেলোয়াড় ফিল্ডে, তত ভালো খেলোয়াড় পলিটিক্সেও। সব দলের যারা যখন ক্ষমতায় থাকে সবারকে উনি খেলেন। খেলে কি হয়, তীরে এসে তুড়ি ডোবে ওনার। এই তীরে এসে টবি দূরেছেন, শিল্প তো উনি চান না। নাহলে এই যে দেখুন, অ্যাপার্টমেন্ট ওনার নাম করে কোথায় যেন একটা ফ্ল্যাট হয়েছিল 2 দিন আগে, ওনার মুখকে ব্যবহার করে। লাস্টে দেখা গেলো ওটা চিটফান্ড, মানে চিটিং করেছে গ্রাহকদের সাথে, সেটা মামলা চলছে। আমি বলছি, সৌরভবাবুরা এত দায়িত্ববান বাংলার মানুষের মনীষা। হ্যাঁ, মানুষ এখনও সৌরভবাবুকে দাদা বলে জানে, দাদাগিরি করেন উনি। সেই দাদাগিরিটা উনি মানুষের ভালো না করে কেন মন্দের কারণে করেন আমি জানি না। কেন পলিটিক্যাল কিরণক পুতুলে উনি পরিণত হন আমি জানি না, ওনার কিসের অভাব আমি জানি না। আমার প্রশ্নটা হচ্ছে, ধরুন খেলোয়াড় থেকে শিল্পপতি হতেই পারে, যেমন বাধা নেই, কিন্তু শিল্পপতি হওয়ার নাম করে জমিগুলো দখল করে মানুষের আশাকাঙ্ক্ষাকে জাগিয়ে নিয়ে সরকারি এই জমিটাকে অকুপাই করে ফেলে রেখে লাস্টে যখন তাকে ঢোক গিলতে হয়, তখন মানুষ কিন্তু ধাক্কা যেটা খায়, তার প্রিয়জন, তার আইকন, সৌরভ তো আইকন, তখন কষ্ট হয়। তখন মনে হয় যে সৌরভ গাঙ্গুলি কি এটা করা উচিত ছিল? তো কোথাও গিয়ে কি সৌরভ গাঙ্গুলিকে মুখ হিসেবে ব্যবহার করে পেছনে রাজনৈতিক দল রয়েছে, শাসক শিবিরে? হ্যাঁ, একদম। সৌরভের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বামেরাও চাঙ্গা হতে চেয়েছিল, তৃণমূলও চাঙ্গা হতে চেয়েছে, তার রিসোর্সকে ব্যবহার করেছে। কিন্তু সৌরভদের বোঝা উচিত যে তারা তো রাজনীতির কলকাঠির বাইরে, তারা তো আইকন, ডান বাম অতি বাম সব মানুষের কাছে তারা আইকন। তাই তারা কেন ওই ক্রীড়ক পুতুল হবে, সে ফাঁদে পা দেবে? আসলে এরা যেমন ব্যবহার হয়, এরাও ব্যবহার করে শাসককে, এবং ব্যবহার করে শেষে হজম করতে পারে না। সৌরভবাবু তার আইকনের সুযোগ নিয়ে শাসক দলের থেকেও বহু বেনিফিট তখন নিয়েছে, বামপন্থের সময় এখনও নিচ্ছে। আমি বলছি, শালবনীতে আপনার যা টাকা আছে, আপনি শিল্প করতে পারেন, বাংলার মানুষের সব অভাব অভিযোগকে আপনি সুরাহা করতে পারেন। কিন্তু সেটা না করে আপনি কি করলেন, জমিটা নিলেন একটা উদ্দেশ্যে, ফেলে রাখলেন, শিল্প করলেন না। তাতে আপনার ইমেজটা নষ্ট হলো। শাসক তো ভোটে পরের বছর জিতে যাবে, আরও একটা জনমোহিনী করবে। কখনো শাহরুখ খান তাদের ফিগার হবে, কখনো বিগ বি অমিতাভ বচ্চন হবে, কখনো আপনি হবেন। শাসক তার মুখ পাল্টে নেবে সময়ের সময়। আপনি কি আপনার মুখ পাল্টাতে পারবেন না তো? কেন আপনারা এদের কিরণক পুতুল হন? এইটাই আপনাদের কাছে লাখ টাকার প্রশ্ন। আমি ধরেই নিলাম আপনি শাসক দলের ট্র্যাপে পড়েছেন, কেন আপনি কি জানেন না? নাকি আপনারাও এই শাসক দলের ট্র্যাপে পড়ে আপনাদের থেকে আপনারা কিছু বের করে নেন, সুযোগ সুবিধা, পুরস্কার, বিভিন্ন ক্ষমতা, আপনার মিসেসের স্কুল, এটা সেটা, বিদেশে করা, এই যে কথাগুলো লেনদেন, এই লেনদেনটাই আসল গল্পটা।
দাদা, আপনি একজন প্রফেসর রয়েছেন এবং রাজনৈতিক বিশ্লেষক বটে। আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো প্রতি বছর আমরা দেখি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, একদম কোটি কোটি টাকা খরচ করে মুখ্যমন্ত্রী বাইরে থেকে উদ্যোগপতিকে নিয়ে আসেন বাংলাকে শিল্প নগরী করে তোলার জন্য। কিন্তু বছর চলে যায়, আবার 2025-এ আবার ফেব্রুয়ারি মাস আসতে চলেছে, হতে পারে এবছরও বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হবে, কিন্তু শিল্পটা হচ্ছে না কেন রাজ্যে? দেখুন, শিল্পপতিরা তো আর মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এখানে আসে না, বা হাত ডুবিয়ে বিরিয়ানি খেতে আসে না। শিল্পপতিরা আসে, তারা সরকারের ডাকে আসে, কিন্তু তারা যখন ইনভেস্টমেন্টের প্রতিশ্রুতি দিয়ে ইনভেস্টমেন্ট করতে চায়, তখন দেখে যে ইনভেস্টমেন্টের পরিস্থিতি নেই। কারণ শিল্পের ইনভেস্টমেন্টের প্রথম শর্তটাই হচ্ছে আপনার একটা সুস্থ পলিটিক্যাল স্ট্রাকচার, সেটা এখানে নেই। উইন উইন স্ট্রাকচার এখানে নেই। ফ্রিঞ্জ এলিমেন্ট, যেই ফ্রিঞ্জ এলিমেন্টের ঘাড়ে ভর করে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসছেন, সেই ফ্রিঞ্জ এলিমেন্টরা চাষ করে। আপনি একটা শিল্প করতে গেলে আপনার শওকত মোল্লা আপনার বোম নিয়ে হাজির হয়ে যাবে, আপনাকে দেন 2 কোটি টাকা। কোন শিল্পপতি তা ইনভেস্ট করবে বলুন দেখি? পলিটিক্যাল সিচুয়েশনটা এমন যে মালদায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে পাথর দিয়ে ঠুকে ঠুকে তৃণমূলকে মারছে। সেখানে কোন শিল্পপতির প্রাণের বিয়ে আছে, সাহস আছে যে আমি একটা শিল্প করব? পলিটিক্যাল সিচুয়েশন আপনার মোর অ্যান্ড লেস যদি স্থিতিশীল না থাকে, দেখুন শিল্পের প্রথম শর্তটাই প্রফিট, আর প্রফিটের জন্য চাই সুস্থ পরিবেশ স্থিতি, সেটা রাজ্যে নেই। শিল্পের কোনো পরিবেশ নেই এখানে। শাসক দল তার নিজের লকে প্রিভেল করে, তাহলে এখানে কেন ইনভেস্ট করবে তারা? আমি শিল্পপতি হলে আমি দিব, আপনি দিবেন? দেবেন না। তাই হয়েছে, এখানে প্রতিশ্রুতি হয়, তৃণমূলও সেই প্রতিশ্রুতিকে কাজে লাগিয়ে কিছু কাগজপত্র দেখে ফি বছর ফাটা রেকর্ড ভাঙা রেকর্ড চালিয়ে যায়। এই আমাদের শিল্প, সেই আমাদের শিল্প, সেই শিল্প এসছে, এত কোটি টাকা এসছে। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখেছেন কোনো একটি শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে সেই শিল্প কারখানার ফিতে কেটেছে? তিনি পুজোর ফিতে কাটেন, প্যান্ডেলের ফিতে কাটেন, ক্লাবের ফিতে কাটেন, ঠিক আছে, সব কিছু করেন, সব কিছু করেন, একসাথে 10টা পুজো ফিতে কাটেন, ভুলভাল মন্ত্র উচ্চারণ করেন, কিন্তু আপনি কোনোদিন দেখবেন না উনি শিল্পের ফিতে কাটেন। আর একটা শিল্প, উনি চপ শিল্পের যদি একটা দোকানের ফিতে কাটতেন, আমি বলতাম ঠিক আছে, উনি তো বলেছেন চপ শিল্প ঘুগনি শিল্প করেছেন, তো সেটাও ওনাকে আমি করতে দেখিনি। এই যে ঘটনাটা, এটা কি শিল্পপতিরা জানেন না রাজ্যে কোনো পরিস্থিতি নেই? কেউ মিথ্যে কথা বলতে এখানে আসে না, পরিস্থিতির স্বাভাবিকতা দেখে নিয়েই তারা সিদ্ধান্ত নেয় ইনভেস্টমেন্টের। প্রতিশ্রুতি দেয় ঠিকই, ইনভেস্টমেন্ট আর প্রতিশ্রুতি দুটো এক নয়, দুটোর জমিন আসমান তফাৎ থাকে। তাই দেখা যায় যেই মানে আপনার জামশেদপুর হওয়ার কথা ছিল সিঙ্গুরে তিনি ব্যাড এম, টাটাজির কথা অনুযায়ী ব্যাড এম তাড়িয়ে দিয়েছিল, তাই তিনি গুড এম গুজরাটে গিয়ে সানন্দা বানিয়েছেন, সেটা দ্বিতীয় একটা জামশেদপুর হয়ে গেছে। আমার রাজ্যে কিন্তু এখন ওখানে সর্ষে ফুল ফোটার নামে চাষিরা সর্ষে ফুল দেখছে চোখে। দাদা, শেষ প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের ফলতাতে গিয়ে বলেছেন যে প্রতিটা পরিবারের সদস্যদের মধ্যে খোটাখুটি থাকেই, সেজন্যই তৃণমূলের বিভিন্ন জায়গায় মালদহের ঘটনাকে নিয়ে তিনি বলেছেন যে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে, কিন্তু দল ব্যবস্থা নিচ্ছে কখন দাদা? যখন কেউ একজন নিজের প্রাণ হারিয়ে ফেলছে, কিংবা এই শাসক দলের গাফিলতির জন্য আমরা দেখতে পাচ্ছি যে একজন প্রসূতি মারা গেছেন, দল কি এই ধরনের কোনো কিছু ঘটনা ঘটে যাওয়ার পরে সিদ্ধান্ত নেবেন? বাঘাযতীনেও আমরা দেখলাম। আমি বলছি, দেখুন আপনি খুব ভালো প্রশ্ন করেছেন যে তৃণমূলে এই যে কলেবর বৃদ্ধিজনিত যে ঠুকাঠুকিটা, এটা কিন্তু উনি বলছেন ঠোকাঠুকি, কিন্তু ঠোকাঠুকি পর্যায়ে নেই। তৃণমূলের এই কলেবর থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি হয়ে লিভার সিরোসিস হয়ে গেছে। আর এটাকে আর এইভাবে ব্যাখ্যা দেওয়া যাবে না। তৃণমূলকে মারবে ভাগ বাটোয়ারার অঙ্কে, আর ফিরাদ হাকিমরা হাউমাউ করে কেঁদে বলবে বামেদের পাপ। এই করে যতদিন টানতে পারে তৃণমূল, যতদিন না দলটা কলেবরজনিত কারণে লিভার সিরোসিস হয়ে মহাপ্রস্থান না করে, চলুক। দলে স্রোত চলছে, দলে কাটমানির শিল্প চলছে, বড় লুটেরাদের চলছে, কে কত বগরা তুলে দিতে পারবে সেই প্রতিযোগিতা চলছে। আর তার ফলে দিনের আলোয় যা হচ্ছে মারপিট, দাঙ্গা, খুন। পরিবারের ঠোকাঠুকি, তার জন্য একজনের প্রাণ চলে যাচ্ছে। একজনের নয়, গড়ে একটু আগের খবর বলছি আমি, একটু আগে জাস্ট একটু আগের খবর, সম্ভবত দক্ষিণ দিনাজপুরের কোনো একটা পাটে চোপড়াতে হবে, প্রকাশ্যে দুজন, না পাঞ্জিপাড়া, ঠিক শিলিগুড়ির এনজিপির আগে স্টপেজ, পাঞ্জিপাড়াতে দুজন পুলিশ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন, একটু আগের খবর। বলছে এখানে আর ল অ্যান্ড অর্ডার নেই, শাসকের ল প্রিভেল করছে, ফলে যা হওয়ার তাই হবে। হামিদুল, আসাদুল, জাহাঙ্গীর, শাহজাহান, নূরজাহান, তারা এলাকা দখল করবে,
একটাই শর্তে, তুমি সারা বছর লোককে মারো, খুন করো, খুন খারাপি, জঙ্গল রাজত্ব তৈরি করো, ভোটের সময় ভোট লুট করে আমাকে জেতাবে, যাতে আমি কলকাতার মসনদে আমি ফিরাত থাকতে পারি, বাস তার অঙ্গ এটা। আর সেটাকে শাসকের চশমা দিয়ে কখনো ফিরাদ হাকিম, কখনো কুণাল ঘোষ, আর কখনো ভাইপোকে দেখতে হচ্ছে, তথাকথিত সর্বভারতীয় সভাপতিকে দেখতে হচ্ছে, ওটা সামান্য ঠোকাঠুকি। ঠিক ঠোকাঠুকি যদি এটা হয়, তাহলে মহাযুদ্ধটা কী হবে? আমি তো মনে করি এটা ঠুকাঠুকি পর্যায়ে নেই, এটা একটা সিরিয়া আফগানিস্তানের চাইতে ভয়ানক অবস্থা চলে গেছে, প্যালেস্টাইন সিরিয়ার মতন গাজার চাইতে ভয়ানক সন্ত্রাসের আবর্ত চলে এসেছে বাংলায়, শাসকের সন্ত্রাস, তাই সেই সন্ত্রাসে নিজেরা জ্বলে পুড়ে মরছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।